আমি তো জানি তানভীর ভাই যে আমি কতটা দুষ্টু ছিলাম ইন্ডাস্ট্রিতে, মানে আমি কাজের ব্যাপারে, আমার এই কাজের ব্যাপারে আমি একেবারেই সিনসিয়ার ছিলাম না। যেটা হতো কি, আমাদের তো কাঁচা টাকা পেতাম, আমরা শুটিং করতাম, টাকা পয়সা পেতাম, এটাই মজা লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সিরিয়াস ছিল না। একদম সিরিয়াস ছিলাম না। আমার ভালোবাসা দেরি করে আচ্ছা, এসেছে, আচ্ছা। কারণ যদি ভালোবাসা আমি আগে বাসতাম হ্যাঁ। তাহলে হয়তো আমি সময়টা তোমার সাথে চলতে পারতো। সময়টা আমার সাথে চলতে পারতো। আচ্ছা আচ্ছা, তাহলে এখনো যখন অনেকে আমাকে পুরোনো কাজের ক্লিপ পাঠায়, আমি সিরিয়াসলি এত বাজে অভিনেত্রী, ও মাই গড, আমার আচ্ছা। নিজেরই দেখতে মনে হয়েছে কি বাজে কাজ করেছি। বাট তখনও কিন্তু ফ্যান ফলোয়ার ছিল। এখনো আমার খুব পছন্দের মানুষ যখন আমাকে খুব সিনিয়র কেউ বলে আমার সাথে এটা কাজ করার জন্য, আমি ফ্রি কাজ করে ফেলি, কারণ আমি তাকে পেমেন্টটা বলতে পারি। আমি বলছি, ভাই আমাকে কিছু দিতে হবে না, আপনি আমাকে বলেছেন, আমি হ্যাপি। আমি এটা অনেক করি। চরিত্রটাকে একটু অনুধাবন করা, আচ্ছা, মানে স্ক্রিপ্টটা নিয়ে একটু ভাবা। স্ক্রিপ্টটা নিয়ে একটু ভাবা। তবে বয়সও না মানুষকে ম্যাচিওর করে তো আচ্ছা আচ্ছা। চয়েসের ক্ষেত্রে। মানে আজ থেকে 10 বছর আগে আমার যে অবস্থা ছিল, মানসিক যে কন্ডিশন যেটার মধ্যে দিয়ে আমি গেছি, তখন একরকম, 5 বছর আগে আর একরকম, এখন একরকম। ইউ নেভার নো, 5 বছর পরে আবার আমার ভিতরে একটা পরিবর্তন আসতে পারে। রাইট রাইট। হ্যাঁ, সো এটা তো অন স্ক্রিন ইমেজটা যখন যে সময় মানুষ রিসিভ করে, ওইটা একটা লক করে ফেলে কিনা। রাত 8টা with তানভীর তারেক। আমার ভালোবাসা দেরি করে আচ্ছা, এসেছে, কারণ যদি ভালোবাসা আমি আগে বাসতাম হ্যাঁ। তাহলে হয়তো আমি সময়টা তোমার সাথে চলতে পারতো। সময়টা আমার সাথে চলতে পারতো। আচ্ছা আচ্ছা, তাহলে ধরো কিছুদিন আগে তোমার ডিরেক্টর জীবন বললো, এর আগে সকালেও আমার একটা শোতে বললো তোমার সম্পর্কে, খুব প্রেস করে বললো যে ওরা আসলে রিপ্রাইজ হয়েছে, রিভাইভ হয়েছে। এইটা শুনতে তোমার কাছে, এটা ব্যাখ্যা কি তোমার কাছে? আমি সহজ, মানে সত্যিকার অর্থেই একটা নতুন, মানে রিমেক বলি, রিপ্রাইজ, রিব্র্যান্ডিং হয়েছে, রিব্র্যান্ডিং হয়েছে, এটা কি তোমার কাছে কি মনে হয়? এটা প্রশংসা মনে হয় নাকি আত্মসমালোচনা, কি মনে হয়? পুরোটাই প্রশংসা। কারণ আমি তো জানি তানভীর ভাই যে আমি কতটা দুষ্টু ছিলাম ইন্ডাস্ট্রিতে, মানে আমি কাজের ব্যাপারে, আমার এই কাজের ব্যাপারে আমি একেবারেই সিনসিয়ার ছিলাম না। যেটা হতো কি, আমাদের তো কাঁচা টাকা পেতাম, আমরা শুটিং করতাম, টাকা পয়সা পেতাম, এটাই মজা লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সিরিয়াস ছিল না। একদম সিরিয়াস ছিলাম না। তারপরে একটা সময়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আচ্ছা একটু সিরিয়াস হয়ে দেখি। সিরিয়াস হওয়াটা সংজ্ঞাটা কি, মানে কি কেন কি হয়েছে? কি হলে সিরিয়াস নায়িকা বলে, মানে অভিনেত্রী বলে? শুনি তো তানভীর সিরিয়াসনেস। ভাই, আপনার যে প্রশ্ন, না মানে চরিত্রটাকে একটু অনুধাবন করা, আচ্ছা, মানে স্ক্রিপ্টটা নিয়ে একটু ভাবা, স্ক্রিপ্টটা নিয়ে একটু ভাবা, মানে হঠাৎ করে না বলা, মানে হা বলা, এরকম। কদবাঁধা চরিত্রের কাজ তো পুবাইলে গিয়ে অনেক করেছি, অনেক, মানে কিছু নাটক তো করেছি একটা সময়, বললাম না 2004 থেকে 10 পর্যন্ত একটা সময় তো অনেক কাজ করেছি। ওই সব কাজের ধার আর এখনকার কাজের ধার টোটালি আলাদা। মানে কেউ জিজ্ঞাসা করলে ওইসব কাজ মানে মনেও আসে না, না মানে আসে না, না নিজেরও ওগুলো আসে না। করছিলাম, ও আচ্ছা ওগুলো করছিলাম ওগুলো আমি। করেছিলাম হ্যাঁ, আমি, আচ্ছা। হ্যাঁ। এখনো যখন অনেকে আমাকে পুরোনো কাজের ক্লিপ পাঠায়, আমি সিরিয়াসলি এত বাজে অভিনেত্রী, ও মাই গড, আমার আচ্ছা। নিজেরই দেখতে মনে হয়েছে কি বাজে কাজ করেছি। বাট তখনও কিন্তু ফ্যান ফলোয়ার ছিল, তখনও এই কাজ মানুষ হ্যাঁ, পছন্দ কিন্তু করতো। অভিনয় জীবনে সবারই এরকম থাকে। মানে হ্যাঁ। শাহরুখ লাস্ট ইন্টারভিউতে বলল যে ওর প্রথমে প্রায় 8টা মুভি ও নিজে কিনে ব্লক করে রাখছে, আর রিলিজ করতে দেয় না, কারণ ওগুলো খুবই বাজে কাজ হ্যাঁ, হয়েছে। তার মানে সবারই থাকে এটা। এই এই তবে বয়সও না মানুষকে ম্যাচিওর করে তো আচ্ছা আচ্ছা। চয়েসের ক্ষেত্রে। মানে আজ থেকে 10 বছর আগে আমার যে অবস্থা ছিল, মানসিক যে কন্ডিশন যেটার মধ্যে দিয়ে আমি গেছি, তখন একরকম, 5 বছর আগে আর একরকম, এখন একরকম। ইউ নেভার নো, 5 বছর পরে আবার আমার ভিতরে একটা পরিবর্তন আসতে পারে। রাইট রাইট। হ্যাঁ, সো এটা তো অন স্ক্রিন ইমেজটা যখন যে সময় মানুষ রিসিভ করে, ওইটা একটা লক করে ফেলে কিনা। মানে ধরো শুরুর যে এর আগের পর্যায়ে যে টিনেজ একটা মুড ছিল তানজিকার, এখন যে ম্যাচিউরড মুড, আচ্ছা ঠিক আছে, আমি ডিমলাইটে এই অবস্থায় দেখলাম মোশাররফ করিমের এরকম বউ, হয়তো 10টা স্ক্রিপ্ট চলে আসলো। না, এটা তো খুব আসে। মানে বাংলাদেশে এটা তো খুবই পুরনো, তো ওই ইমেজটা লক হয়ে যায় কিনা, মানে যেটা ভাঙতে আবার তোমাদের একটা অন্য স্ট্রাগল করতে হয়, মানে আমি এটা করব না ওইভাবে ভাবে। হয় এটা হয়। আমি যে একটু আগে আপনাকে গুলশান এভিনিউর কথা বললাম না, ওখানে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার কাজ করেছিলাম। তখন বাংলাদেশে নেগেটিভ ক্যারেক্টার বলতে আমরা ওই যে এফডিসির উনাদেরকেই দেখতাম, হ্যাঁ, এছাড়া আর কেউ নাটকে সেই অর্থে নেগেটিভটা করতে চাইতো না। তো আমি যখন ওটা করেছি, আমার কাছে শুধু নেগেটিভ ক্যারেক্টারগুলো আসা শুরু করলো। আচ্ছা আচ্ছা। তা আমি তখন জাস্ট আবার ক্লোজ করে দিলাম করা, কারণ এক চেকে স্ট্যাবলিশ হয়ে, মানে ভার্সেটালিটি থাকবে না। হ্যাঁ, আমি একই রকম কাজ করতে থাকবো, তা আমি তখন ওটা বন্ধ করতে, এটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জিনিসটা চলে আসে। তো এমনিতে ধরো আমরা যারা গ্রাম থেকে আসি তাদের জানতে ইচ্ছা করে যে এই মানুষের উত্তরণ হয় যে ঠিক আছে আমার গুলশান অ্যাভিনিউ হিট হলো, এরপরে আমি এত % বেশি পেমেন্ট চাবো, বা এই লেভেলের কাজ হলে আমি করব না, বা আমি কেন্দ্রীয় চরিত্র ছাড়া করব না। এটা নায়িকারা, অভিনেত্রীরা কেমনে কখন বুঝে
মানে তোমার ম্যানেজারকে বলে দাও নাকি, এজেন্সি নাই বাংলাদেশে আমি যেহেতু। নাই, আমি এখনো এটা বলতে পারি না। আমি এখনো আমার খুব পছন্দের মানুষ যখন আমাকে খুব সিনিয়র কেউ বলে আমার সাথে এটা কাজ করার জন্য, আমি ফ্রি কাজ করে ফেলি, কারণ আমি তাকে পেমেন্টটা বলতে পারি। আমি বলছি, ভাই আমাকে কিছু দিতে হবে না, আপনি আমাকে বলেছেন, আমি হ্যাপি। আমি এটা অনেক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানা থাকলো আমরা প্রোডাকশন করলে আমি এটা কাজে দেবে। অনেক করি যে আচ্ছা। না, আমি তার কাছ থেকে পেমেন্ট নিব না ফার্স্ট টাইম, অ্যাটলিস্ট আমি এই কাজটা করি। তারপরে যখন রেগুলার কাজ হয় তখন ডিফারেন্ট। সো আমি আমার রেমুনারেশন সেই অর্থে আমি জানি না আচ্ছা, কিভাবে বাড়ায়, মানে আমি ওই জিনিসটা খুব ফ্লোতে আমার যে যা চলে গেছে ফ্লোতে চলে গেছে, আচ্ছা আচ্ছা। এতটুকুই। খুব বোল্ড এলিগেশন এই সিটে বসে জয়া এবং চঞ্চল দুজনেই বলে গেছে যে বাংলাদেশে প্রপার কাস্টিং হয় না। তার ব্যাখ্যা দিয়েছে কেন হয় না, যে এখানে খুব যেই কাস্টিংয়ের জন্য যেই মেয়েটা বা ছেলেটা দরকার তার বাইরে হয় যে গত 6 মাস তার সাথে সম্পর্ক জায়গাটা বা কমফোর্টের জায়গাটা যেটাই হোক, যেহেতু কাস্টিং ডিরেক্টর অডিশন কে কয়টাতে দিয়েছে আমার আজ শুনিও না গল্পটা, এটা কি বিশ্বাস করেন কিনা, মানে এটা পোহায় কিনা যে হ্যাঁ, এটা হচ্ছে পোড়াইয়ের জন্য, কারণ অনেক জায়গায় এরকম দেখেছি, আচ্ছা কোনো আফসোস নাই। না আমি তো এই একদমই, industry এটা এভাবে হচ্ছে, belong এটা করছি, হয়, হ্যাঁ। এটা অনেক বেশি হয়। একটা সুন্দর সুসম্পর্ক, এই সুসম্পর্কটাকে নেগেটিভ ভাবে আমরা না দেখি। যে কোনো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যে কোনো একটা সম্পর্কের মধ্যে মানুষ থাকলে তার মানে এটা কিন্তু নেগেটিভও না, কেন জানেন? আপনি যদি আজকে আপনার সাথে যদি আমার একটা সুসম্পর্ক থাকে, আপনি কিন্তু আমাকে আপনার জন্য একটা গল্পের চরিত্রের জন্য ভাববেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। ভাবার পরে যদি দেখেন সেটা ক্লিক করেন, এরপরে কিন্তু আপনি সেকেন্ড টাইম আর ভাববেন না, রাইট? রাইট। সো ফার্স্টটা কিন্তু সবাই চাই নিজের পছন্দের মানুষকে দিয়ে কাজটা করাতে, অ্যান্ড ইটস নর্মাল। আচ্ছা এটা টু মি ইটস নর্মাল। নর্মাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কাছে এটা মনে হ্যাঁ, হয় হ্যাঁ, হ্যাঁ, somehow। হ্যাঁ। মানে যদিও যা আবার যুক্ত করেছে যে কলকাতা বা অন্যান্য জায়গায়, কলকাতা বিশেষ করে একদম খুঁজে বের করে হলেও ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে আনা হয়। তখন অনেকেই ডিফার করেছে, ওইটা নিয়ে অনেক হট্টগোল গিয়েছে, কিন্তু তার মানে এটা তো খুব স্বাভাবিক যে আমার সম্পর্কের জায়গাটা তো যে আমি, তাহলে সম্পর্ক মানেটা কি? মানেটা কি, তাই না? সো আমার কাছে এটা নর্মাল। তবে হ্যাঁ, এখন যদি আপনি প্রথমটা ফ্লপ করলেন আপনি আপনার পছন্দের মানুষটাকে নিয়ে, তারপরে যদি আবার তাকে নিয়ে করেন, তখন তো কথা আপনাকে শুনতেই হবে।